প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের দেশের এই ক্রান্তিকালে আমরা এমন কিছু সাক্ষী হব, সেটা বোধহয় এইটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। বিশেষ করে বলছিলাম কুমিল্লার মুরাদনগরের সেই ভিডিও এবং সেই ঘটনা। দিন যত গড়াচ্ছে ঘটনার মোড় এদিকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমরা দেখলাম বিবস্ত্র এক বাংলাদেশকে। এরকম বিবস্ত্র বাংলাদেশকে আগেও দেখেছি, কিন্তু এখন যে মাত্রাটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে সোজা সাপটা কথায় মব। মব যা খুশি তা করছে। আপনারা দেখেছেন, আমরা মনেই করেছিলাম বাহ, বাংলাদেশ বোধহয় আবার একটা নতুনত্ব পাচ্ছে। শেখ হাসিনার সরকারের পতনের পর 5ই আগস্টের পর আমরা প্রথম যে জিনিসটা দেখে ধাক্কা খেয়েছি, আমি অন্ততপক্ষে ধাক্কা খেয়েছি, সেটি ছিল গণভবনের লুটপাটের দৃশ্যের প্রধান যে আকর্ষণ, সেটা নারীর অন্তর্বাস। নারীর বিভিন্ন প্রাইভেট গার্মেন্ট, ক্লোথস তারা প্রদর্শন করলো, এবং এই প্রদর্শনে কে জড়িত ছিল না? শিশু, বৃদ্ধ, নারী, সকলে। এজন্য এক মহা উল্লাস। নারীর অন্তর্বাস ঝোলাচ্ছে, কি তৃপ্তি তাদের চোখে মুখে। ভেবেছিলাম বোধহয় এটা ওকে, মানুষ উত্তেজনা করে ফেলেছে, অতি আনন্দে অনেক সময় মানুষ পাগল হয়ে যায়, তারা বোধহয় কিছু লোক পাগল হয়ে গেছে। কিন্তু সেই পাগলের চিকিৎসা তো দেশে হয়নি, বরং সেই পাগলদেরকে আসলে মানে কথিত সেই পাগলদের, অর্থাৎ ধর্ষকদের সোজাসাপটা, তাদেরকে রাষ্ট্র দায়িত্ব নিয়ে পৃষ্ঠপোষকতা করলো। এই মব গিয়ে যখন তখন যে কোনো জায়গায় গিয়ে হানা দিচ্ছে। বলা হচ্ছে কুমিল্লার সেই মুরাদনগরের ভিকটিম নারী, তার ধর্মপরিচয় সামনে আনলে ভারত সুযোগ নেবে। বলা হচ্ছে আওয়ামী লীগ সুযোগ নেবে। তারপরে বলা হলো এই ঘটনাটা আসলে ধর্ষণ না, এটা হচ্ছে পরকীয়া। তারপরে বলা হলো, মানে এটা কয়েক ঘন্টার ব্যবধানে এই ন্যারেটিভগুলা জন্ম নিচ্ছে যে ধর্ষণকারী আসলে আওয়ামী লীগের রাজনীতি করত। তার প্রমাণ হিসেবে দু একটা ছবিও দেখানো হয়েছে। আবার বলা হচ্ছে যে ধর্ষণের ঘটনা ঘটেনি, এটা পরকীয়া। এইভাবে যে বদলাচ্ছে, আমরা যদি একটু দৃশ্য দেখি, নিজম মজুমদার ভাই, মানে আমি আমার কথাই বলি, ওই ভিডিওটি আমরা দেখাবো না, কিন্তু এই ঘটনা ঘটার পরে, মানে ঘটনার ভিডিও যখন দেখেছি, এই ভিডিও দেখার জন্য তো প্রস্তুত ছিলাম না। আমরা যেমন সোশ্যাল মিডিয়ায় কথা বলি, নিজম মজুমদার ভাই আপনি কিন্তু বিশ্লেষক, আপনি দেখেছেন অনেক সময় বাধ্য হয়ে কিছু ঘটনা প্রত্যক্ষ করতে হয় ডিটেলে। আমি ডিটেলে যখন দেখলাম, আমার মনে হয় আমার দর্শক বন্ধুরা অনেকে ইচ্ছা অনিচ্ছায় দেখতে বাধ্য হয়েছেন এই ভিডিওটি। সেখানে একজন নারীকে অনেকগুলো পুরুষ গিয়ে হামলে পড়লো। তাদের অনেকের ক্ষোভ দেখলাম যে তারা কেন ওই বিবস্ত্র নারীর সাথে তাদের বিকৃত যৌন কামনা, তারা এটার বাস্তবায়ন ঘটাতে পারলো না, এটাই তাদের রাগ। মারছে সেই নারীকে। তাহলে এখন ধর্ষককে একজন নাকি 10 জন, অনেকজন ধর্ষককে দেখলাম। এবং এই ঘটনায় রাষ্ট্রের মূল জায়গা থেকে স্বীকার করা হলো যে ভিডিওটি রিসেন্ট, যেমন সেই গণশত্রু হিসেবে স্বঘোষিত গণশত্রু শফিকুল, তিনি মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব বিশ্বস্ত পেয়াদা, তিনি জানালেন যে পুলিশের প্রেস রিলিজ থেকে যে ঘটনাটি, যে ভিডিও ভাইরাল হয়েছে, সেটা ওই ঘটনার। আমরা আরো অবাক হলাম, কারণ এই ভিডিওটি দেখার পরে নিজম ভাই আমার মনে হচ্ছে যে ভিডিওটি বোধহয় এখনকার না, এটা পুরনোর কোনো ভিডিও। এই ভিডিওর সাথে যুক্ত প্রত্যেকটা ব্যক্তির শাস্তি হয়েছে, এই ঘটনা আর বাংলাদেশে ঘটবে না। যেমনটা পূর্ণিমা রানী শীলের সেই পত্রিকায় যখন পড়ছিলাম যে বাবারা, আমার মেয়েটা ছোট, তোমরা একে একে এসো। আমি বিশ্বাস করতে চাইনি, কারণ এই ঘটনাগুলো আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এটা জানলাম, এবং তারা বলল, পুলিশ মানে এই যে শিশু উপদেষ্টা আসিফ বললেন যে কুমিল্লার ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতারা দায়ী। আশ্রয় প্রশ্রয়দাতারা, আচ্ছা, এই ছবিটিকে কেন্দ্র করে মানে কোথায় একটা বঙ্গবন্ধুর ছবি দেখা যাচ্ছে পেছনে, এবং বলা হচ্ছে তিনি আওয়ামী লীগ করতেন। এইটা যদি হয় তাহলে তো সার্জিস হাসনাতদের কথা আর কি বা আমরা নাই বলি। এইবার নিজম মজুমদার সর্বশেষ আপডেট হচ্ছে আজকের, অর্থাৎ 29 জুন, কুমিল্লায় ধর্ষণের ঘটনায় করা মামলা তুলে নিতে চাইছেন ভুক্তভোগী নারী। এবং আমরা এটা আপনি এই বিষয়টাতে কি মন্তব্য আপনি করবেন পুরো ঘটনাটা নিয়ে? নিজম মজুমদার ভাই, আপনি যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন, কোন দেশে আমরা আছি, কি দেখতে পাচ্ছি? আমার মনে হয় যে আমরা একটু কালকে আসলে আমি ওই মামলাটা আমার কাছে এসেছে, আপনার কাছে তো আসার কথা। আমার মনে হয় এই মামলাটা একবার আমরা একটু দেখতে পারি। আমরা বলি যে ভিকটিমের কথা সামনে না আনা ভালো, আমরা বলতে চাই না। ভদ্রমহিলার নাম হচ্ছে দীপালি বালা, স্বামী বিধু চন্দ্র দাস, পিতা অনিল চন্দ্র দাস।
এরপরে উনার ঠিকানা যেটা আছে, উনি এই মামলাটার মধ্যে উনি যে মামলাটা দায়ের করেছেন সেই মামলার ভেতরে কিন্তু ইনিশিয়ালি তিনি 7 জন সাক্ষীর কথাও বলেছেন, যে 7 জন, সাধারণত এই ধরনের মামলার ক্ষেত্রে যখন তদন্ত হবে, চার্জশিট জমা দেওয়া হবে, তখন আরো অনেক সাক্ষী আসতে পারেন, যোগ হতে পারেন, কিন্তু ইনিশিয়ালি যে এই সাক্ষীদের কথা বলা হয়েছে তার মানে এই সাক্ষীরাও সেখানে ছিলেন এবং ঘটনা দেখেছে। আমি সেখানে যদি কয়েকজন সাক্ষীর নাম বলি, যে যারা আমি ধরে নিচ্ছি নাম দেখে যে তারা হিন্দু ধর্মাবলম্বী 2 জন আছে বা 3 জন আছে, বাকি সবাই যেমন মোহাম্মদ আলী সুমন, মোহাম্মদ বাবু, শামীম, মোহাম্মদ সজীব হাসান, এদের মধ্যে একজন ব্যক্তি যে ব্যক্তি আসলে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই মহিলাকে উদ্ধার করেন, তিনিও মুসলমান ধর্মাবলম্বী, তিনি সেখানে ছিলেন কারণ হিন্দুদের একটা প্রোগ্রাম সম্ভবত সেখানে ছিল। তো সেই ভদ্রলোককে আমি বলতে শুনেছি যে তিনি যখন সেখানে যান, তিনি সেখানে গিয়ে এই আপনার এই ফজর আলীকে তিনি সেখানে দেখতে পান, এবং গ্রামের ছেলে, আমার কাছে তাকে দেখে মনে হয়েছে অত্যন্ত সাধারণ একজন মানুষ, এই স্টুডেন্ট বা এই ধরনের তরুণ যুবক। সে পরিষ্কার করে বলেছে যে এই লোকটি বরাবরই বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিল, এবং এটাও বলেছে যে চেয়ারম্যানের সাথে তার ভালো সম্পর্ক ছিল। আমি যেটা অ্যাসেস করতে পারলাম আর কি, আমার যেটা অ্যাসেসমেন্টটা হলো সেটা বলছি আপনাকে আমি। প্রথম আপনি প্যাটার্ন গুলো একটু লক্ষ্য করবেন। প্যাটার্নটা হচ্ছে যে এই আপনার দীপালি, এই ভদ্র মহিলা, তিনি তার বাবার বাড়িতে এসেছেন। বাবার বাড়িতে আমরা যেটাকে নায়র বলি আর কি, বাবার বাড়িতে সেখানে তিনি থাকছিলেন, এবং আগে থেকেই উত্ত্যক্ত করতো এরকম একটি ছেলে তাকে মনে করেছে যে এখন তো আসলে যেহেতু প্রেসার গ্রুপ, এটাকে আমি আর মব বলবো না, আপনার যেন ওর নাম, ওই যে আপনি খুব সুন্দর একটা নাম দিয়েছেন, ইউনুসের সবচেয়ে বড় পেয়াদা, ইউনুসের সবচেয়ে বড় পেয়াদা অনুযায়ী এটা হচ্ছে একটা প্রেসার গ্রুপ, এগুলো মব নয়, মানে বড় না, মানে বিশ্বস্ত পেয়াদা, মানে এই পেয়াদা ছবিও তোলে, এই পেয়াদা ইউনুসকে কাপড়ও সরবরাহ করে, খাবারও সরবরাহ করে, মানে এমন কোনো কাজ নেই যে সে করে না। আমি এই জন্য মানে বিশ্বস্ত মনে করলাম। আপনি কি কখনো কাজী নজরুল ইসলামের মোসাহেব কবিতাটা পড়েছেন? মোসাহেব কবিতাটা পড়েছেন না? আমরা এই প্রোগ্রামের শেষে তো মোসাহেব কবিতাটা আমরা পাঠ করব। তো মোসাহেবের মধ্যে দেখা যায় যে হুজুর যা বলছেন সেটাই ঠিক। হুজুর যদি বলছেন যে সূর্য পশ্চিমে যায়, পশ্চিমে ওঠে, ওইটাও ঠিক, পূবে ওঠে, সেইটাও ঠিক, সবই ঠিক। তো এই শফিকদের মতে যে প্রেসার গ্রুপটা, তারা মনে করেছে যে এখন আসলে বাংলাদেশে আওয়ামী লীগ নেই, এই সময় আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, এবং যদি কেউ কোনো ঝামেলা করে তাহলে যেহেতু হিন্দু ফ্যামিলি, তাদেরকে ভারতের দালাল, ভারতীয় বা আওয়ামী লীগের চর, এগুলো বলে দিলেই যেটা হবে, জিনিসটা খারিজ হয়ে যাবে, যে না ওরা আওয়ামী লীগকে ভোট দিত। আমার ব্যক্তিগত অনুমান হচ্ছে যে যেহেতু ওনারা হিন্দু, ফলে এই পরিবার আওয়ামী লীগকে ভোট দিয়েছে, আওয়ামী লীগের পক্ষে আছে, এই ধরনের একটা কথা বলে পার পাওয়া যেতে পারে, বা এখনকার সময় তাদেরকে কেউ টিকিটাও ছুতে পারবে না। আমার ধারণা এই ধরনের একটা মনোবাঞ্ছনা ছিল যে আগে করতে পারেনি, এখন এটা সম্ভব। আপনাকে প্রথমে এই প্যাটার্নের জায়গাতে যেতে হবে। আমি যে এই কথাগুলো বললাম, এটার এক শব্দে এটার নাম হচ্ছে হেজিমনি, আধিপত্য। আমরা যেটাকে খুবই আলোচনার সময় হেজিমনি বলি প্রভাব বলি, এটা আসলে নতুন এক ধরনের শক্তি বলয় আর কি, যে আওয়ামী লীগ বলেই কাউকে যে কোনো কাউকে খুন করে ফেলা যাবে, ফলে আপনাকে আর ওইখানে বিচার আচারের প্রশ্ন আসছে না। আমি একটু ছোট করে জানতে চাই নিজাম মজুমদার ভাই, বাংলাদেশের মানুষকে ওরা এত বোকা মনে করে, যেখানে আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক মানে নিজের বাড়িতে এই 5ই আগস্টের পর ঠিকমতো একবেলা ভাত খেতে পেরেছেন কিনা সেটাই যেখানে নিশ্চিত না, সেখানে চলে যাবেন আরেকজনকে ধর্ষণ করতে। মানে আওয়ামী লীগের লোকজন ধর্ষণ করবে এখন এই মুহূর্তে, এটা মনে হয় কোনো পাগলও বিশ্বাস করবে না। মানে তারা সেই অবস্থায় নাই। এইটা আপনার একটা খুব ভালো পয়েন্ট, আসলে পয়েন্টটা তো খুবই জরুরি পয়েন্ট। এই পয়েন্টটা আসলে আমি যে 3 নম্বরের জায়গাতে এসে আলোচনা করতে চেয়েছি, আপনি এখনই বলছেন, বাট আমি এক্ষুনি আসছি। আসলে প্রথমত আপনি এটা ধরে নেন যে এই ভদ্র মহিলাকে ধরেন, তার এক ধরনের যৌন আকাঙ্ক্ষা আছে, এক ধরনের বিকৃত মানসিকতা আছে। দেখেন, যে কোনো ধরনের ধর্ষণের পেছনে কিন্তু এক ধরনের পুরুষালী আধিপত্য থাকে, এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আমি পুরুষ, আমার শক্তি বেশি, আমি তাকে ধরে
তার ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করব, এই তো ঘটনা। তো প্রথমত তো আমরা এই জায়গা তো আছেই, কিন্তু তার এই পুরুষালী যে আধিপত্য এত বছর কিন্তু সেইটা করতে পারেনি। এর মানে হচ্ছে যে কোনো না কোনো একটা জায়গাতে ট্রিগারিং পয়েন্ট, কোনো না কোনো একটা জায়গাতে তার অবস্টাকল ছিল, ঠিক আছে? সেইটা কি, সেটা হয়তো আমরা ওই স্থানীয় ক্ষেত্রে তদন্ত করলে বের করব যে এত বছর ধরে উত্ত্যক্ত করেছে, কি করেছে না করেছে। কিন্তু এই লোকটি যখন তার স্যাঙ্গারদেরকে নিয়ে, লোকজনকে নিয়ে যখন রাতের আধারে, প্রায় আমি মামলার এজাহারে দেখতে পাচ্ছি যে আনুমানিক 11:30টার কথা বলা হচ্ছে, আগে বা পরে হতে পারে, যেহেতু আনুমানিক বলা হয়েছে। এই ধরনের একটি বাংলাদেশে আপনি যেটা যথার্থ বলেছেন, আমি এখন সেখানেই আসছি, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী, আমি জানি না আসাদ ভাই আপনি জানেন কিনা, আপনি জানেন যে বাংলাদেশে অসংখ্য কর্মী আছে, গ্রাউন্ড লেভেলের কর্মী আছে, যারা বাসার আলোটাও এখন জ্বালায় না। আমি কর্মীর কথা বাদ দিলাম, আমি এরকম অভিনেত্রীকে চিনি, বেশ নামকরা অভিনেত্রী, আমার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন তিনি প্রথম 5 মাস, অগাস্টের প্রথম 5 মাস তিনি বাসার লাইটটি জ্বালাননি তার বেডরুমের। এবং এটা শুনে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি। আমি বললাম যে ইজ ইট পসিবল, অর জাস্ট আমাকে বলার জন্য বলছে, which is correct, বিকজ আমি এরকম অনেকের কাছে শুনেছি যে শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য, অনেক সময় হয়েছে কি বাথরুমে যাওয়ার সময় যে মোবাইলের লাইটটা আয়নার দিকে দিয়ে রাখতো যাতে করে একটু আলো হতো, তার বাথরুম করে চলার, মানে বাথরুমের লাইটটাও জ্বালাচ্ছে না, কারণ যদি তার বাসার দিকে কেউ নজর রাখে, এই বাসাতে কেউ আছে, এইটা চিন্তা করে অ্যাটাক করে। যখন পরিস্থিতিটা ঠিক এমন, আর গ্রামের ব্যাপারটা তো আপনি জানেন ভাই, গ্রামে আপনার এত বেশি সার্ভেলেন্স থাকে, সেটা সিসিটিভি ক্যামেরা সার্ভেলেন্স লাগে না। গ্রামে কে ঢুকলো এটা ওই মোড়ের চায়ের দোকান থেকে চাউর হয়ে যায় যে একটা নতুন লোক ঢুকেছে, এই হয়েছে সেই হয়েছে, আপনি এগুলো জানেন। সেইখানে রাত্রে 11:30টার সময় বাংলাদেশ আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা যুবলীগের বা স্বেচ্ছাসেবক হুয়েভার, তারা দলবল নিয়ে একজন হিন্দু মানুষের বাসাতে অ্যাটাক করবে। জাস্ট আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের সবচাইতে যে চরম শত্রু, সেও মনে হয় না যে এই ধরনের ভাবনা এখন ভাববে। আমি যদি ধরে নেই যে গিল্টি মাইন্ড সবাই আছে, আমি ধরে নিলাম, সেই গিল্টি মাইন্ড থাকলেও বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতাকর্মী এই বাড়িতে ঢুকবে? আচ্ছা না, আমরা এই প্রসঙ্গটা কেন আনলাম, আওয়ামী লীগের প্রসঙ্গটা কেন আনলাম? এই কারণে আনলাম যে বলা হচ্ছে যে এই যে দীপালি দিকে এই যে ধর্ষণ করা হয়েছে, তার উপর যে নির্যাতন করা হয়েছে, এটি করেছে নাকি আওয়ামী লীগের লোকজন, এটাই এখন বলা হচ্ছে। এবং তদন্ত ছাড়া কোনো ধরনের তদন্ত, কোনো কিচ্ছু ছাড়া আপনার এই যে আজকে যিনি অস্ত্র নিয়ে ধরা খেয়েছেন, অস্ত্রের ম্যাগাজিন নিয়ে যিনি ধরা খেয়েছেন বিমানবন্দরে, এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে বলছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন বলছে যে এটা আওয়ামী লীগের কাজ, তখন সেখানে তদন্তের প্রয়োজনটা কি বলে আপনি মনে করেন? আমি অন্তত মনে করছি যে তদন্ত এখানেই শেষ। এটাই তো মবের রাজ্য। নিজম মজুমদার ভাই, মবের রাজ্য তৈরির ক্ষেত্রে এখন আমি আপনাকে একটু জানি, আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন অবস্থায় একটা ঘটনা খুব ধর্ষণের আলোচিত হয়েছিল, সেটা 2018 সালে ইলেকশনের পর বিএনপিকে কেন ভোট দেন এরকম ইয়েতে কয়েকজন গিয়ে ধর্ষণ করেছিল। কথা হচ্ছে যে তাদের শাস্তি নিশ্চিত করা হয়েছে, তাৎক্ষণিকভাবে এটা করা হয়েছে, এবং শেখ হাসিনা নিজে এটার সাথে ইনভলভ ছিলেন। একটা ঘটনা মনে হয়, বা এরকম কয়েকটা ঘটনা সিলেটেরটার ক্ষেত্রে তো আর ছাত্রলীগ ওইভাবে না, মানে আওয়ামী লীগের ওইভাবে, কিন্তু ভোটকে কেন্দ্র করে এটা চাঁদপুরের দিকে এই ঘটনাটা ঘটেছিল। এবং আমরা একটু জানতে চাই, আপনারা কি মবদেরকে এখন যাদেরকে ফুলে ফেপে মানে যা খুশি তাই করো নাচছে, তাদেরকে কি আওয়ামী লীগের দায় নেই তাদের এইরকম এই পরিস্থিতিতে আসতে দিতে? যেমন আমি উদাহরণে বলি, 2001 সালে ইলেকশনের পর এই বিএনপি জামায়াত মিলে সারা দেশে প্রায় 20,000-এর মতো ধর্ষণ করেছে। নিজম ভাই, কতগুলো ধর্ষণের ঠিক বিচার করা হয়েছিল? একটি ধর্ষণেরও বিচার হয়েছে বলে, বা পরবর্তী সময়ে কতগুলো ধর্ষণধারীদেরকে আসলে জেল খাটতে হয়েছে সেই ডাটা আমার কাছে নেই, টু বি অনেস্ট উইথ ইউ। ফলে যদি 2001 সালের সেই ধর্ষণের বিচার হয়ে থাকে পরবর্তী সময়ে, আমার জানা নেই। তবে যেমন পূর্ণিমা রানী শীলের ব্যাপারটাও কি নিষ্পত্তি হয়েছে কিনা, টু বি অনেস্ট আমার কাছে এই মুহূর্তে ডাটা নেই।
ফলে আপনাকে আমি অনেক তথ্য দিলে খোঁজাখুঁজি করেছি নিজাম ভাই, আমি অনেক খোঁজাখুঁজি বিভ্রান্ত হতে করেছি পারে। যে